তারাপীঠ যাবার জন্য মা তারা এক্সপ্রেস এক অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন। যে কম্পার্টমেন্টে জার্নি করব সেটা হচ্ছে ডিসেবিলিটি কম্পার্টমেন্ট, যেটা প্রতিবন্ধী কম্পার্টমেন্ট বলে আমরা জানি। শিয়ালদা থেকে ছাড়ার পর 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই নৈহাটি স্টেশনে স্টপেজ দিল। তারাপীঠ যেতে হলে ওই তারাপীঠ রোডের সুবিধা, তারাপীঠই বেস্ট। ওখানে নেমে আপনি যে কোনো মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে তারাপীঠ মন্দিরে পৌঁছে যাবেন। ঘড়ির কাঁটা এখন ঠিক 11টা 48 বাজে। এই যে তারাপীঠ রোড স্টেশনে নেমে গেলাম। 30 টাকা ভাড়া নেবে। কয় কিলোমিটার? 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার। যাই হোক, ডান পাশে বসলাম দাদা, ডান পায়ে একটু প্রবলেম, তো একটু ফাইনালি পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ। তো বন্ধু, আগের আমি ভিডিওতে বলেছিলাম যে ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করলে আমি প্রথম কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘকেই আগে বেছে নিই। জয় গুরু, সুপ্রভাত বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আর নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের একেবারে সামনে। এখান থেকে আজ জার্নি করব মা তারা এক্সপ্রেস ধরে রামপুরহাট পর্যন্ত। আমার গন্তব্য তারাপীঠ। যাই হোক, মা তারা এক্সপ্রেসের ট্রেন নাম্বার হলো 13187। এই মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে প্রত্যেক দিন 7টা 20 মিনিটে ছাড়ে, মানে সকাল 7টা 20 মিনিট, এবং রামপুরহাট পৌঁছায় দুপুর 12টা 5 মিনিটে। তো টোটাল ডিস্টেন্স কভার করব 226 কিলোমিটার এবং টাইম নেবে 4 ঘন্টা 45 মিনিট। তো 8টা স্টেশনে স্টপেজ দিয়ে দুপুর 12টা 5 মিনিটে রামপুরহাট পৌঁছাবো। তো চলুন, শিয়ালদা স্টেশনের সামনে রয়েছি। এখন টাইম বাজে ঠিক 6টা 50 বাজে। 7টা 20-তে ট্রেন। তো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। স্টেশনের ভিতরে প্রবেশ করে গেছি এবং মা তারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। টিকিট প্রাইস নেবে 90 টাকা, মানে শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত 90 টাকা টিকিট প্রাইস নেবে। তো এই যে টিকিট। যাই হোক, এবার আমার 9 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 9 নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেস দিয়েছে। চলুন 9 নম্বরে যাই এবার। তো 9 নম্বরে পৌঁছে গেছি। মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তারাপীঠ যাবার জন্য মা তারা এক্সপ্রেস এক অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন, কিন্তু সেই ট্রেনেই আজকে ভ্রমণ করছি। তো মা তারা এক্সপ্রেসের একবারে পাশেই চলে এসেছি। তো ট্রেনে উঠব। মা তারা এক্সপ্রেসের কোচ পজিশনটা আপনাদের একবার বলে দিই। ওয়াপ 7 ইঞ্জিন ট্রেনে নিয়ে যায় এবং সামনে একটা, পিছনে একটা এসএলআর, আর একটা এসি চেয়ার কার, আর 5টা চেয়ার কার, মানে রিজার্ভেশন চেয়ার কার, আর 6টা জেনারেল। এই হচ্ছে কোচ পজিশন। আমি আজকে যে কম্পার্টমেন্টে জার্নি করব সেটা হচ্ছে ডিসেবিলিটি কম্পার্টমেন্ট, যেটা প্রতিবন্ধী কম্পার্টমেন্ট বলে আমরা জানি। তো বন্ধুরা, এই কম্পার্টমেন্টে জার্নি করার দুটো কারণ আছে, মানে দুটো বাস্তব গল্প আছে। তো ট্রেন ছাড়ুক, সেই বাস্তব গল্প দুটো বলবো আপনাদের আজকে। তো চলুন ভিতরে। অ্যাকচুয়ালি এটা প্রতিবন্ধীদের জন্য, সাধারণ যাত্রীরা আপনারা ভুলেও উঠবেন না। তো এই কম্পার্টমেন্টে সবথেকে ফাইন বেশি হয় আরপিএফ যদি ধরে। এখন টাইম 7টা 14 বাজে, আর 6 মিনিট পরে ট্রেন ছাড়বে এই মা তারা এক্সপ্রেস। তো যেতে যেতে অনেক কথা হবে। জয় গুরু, জয় মা তারা। সময় এখন ঠিক 7টা 20। মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে দিল। এবার নৈহাটি ফার্স্ট স্টপেজ। নৈহাটি যদি পারি একটু নেমে দেখাবো। তো উঠতে নামতে তো অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক প্রবলেম হয়, তবুও কষ্ট করি, ভিডিও বানাই, কি করা যাবে। তো যাই হোক, শিয়ালদা থেকে এবার নৈহাটির দিকে ট্রেনটা ছুটছে। তো এখনও গতি নেয়নি, তো আস্তে আস্তে গতি নিয়ে নিচ্ছে। গতি নিয়ে নিয়েছে। দমদম ঢুকছি। তো দমদম কোনো এর স্টপেজ নেই, আর স্টপেজ একেবারে নৈহাটি।
মাতারা এক্সপ্রেস কিন্তু আইসিএফ কোচ, তো তবুও ভালোই টানছে, মোটামুটি এখন 100 গতিবেগে চলছে। এবার কিন্তু ব্যারাকপুর রেলওয়ে স্টেশনটা ক্রস করব, এখানে কিন্তু স্টপেজ দেবে না, তো দেখে নিন ব্যারাকপুর ঢুকছি। জয় গুরু। এই যে প্রতিবন্ধী কম্পার্টমেন্টে আজকে জার্নি করছি, এই জার্নির পিছনে একটা কারণ আছে, যেটা আপনাদের ইন্ট্রোতে বলেছিলাম। তো প্রথমত কারণ হচ্ছে আমি কিছুদিন আগে ইস্পাত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম। যদিও ইস্পাত এক্সপ্রেসে ওঠার সময় মানে আমি তো প্রতিবন্ধী, এক পায়ের উপর ডিপেন্ড করে দৌড়াতে হয়, চলতে হয়। তো যাই হোক, এক ভদ্রলোক, উনি ইন্ডিয়ান রেলে জব করে, তো উনি বলল এই কম্পার্টমেন্টে কেন উঠেছো বা কষ্ট করে, মানে এই ভিড় ট্রেনে কেন তুমি যাবে। তো তোমাদের পেছনে এসএলআরে একটা ডিব্বা থাকে, যেটা প্রতিবন্ধীদের জন্যই নির্দিষ্ট ও সংরক্ষিত, তো ওই কম্পার্টমেন্টে জার্নি করতে পারো। তো ওই কম্পার্টমেন্টে ফাঁকা থাকে, মানে সবসময় ভিড় হয় না। তো যাই হোক, আমি আজকে এই কম্পার্টমেন্টেই উঠেছি, এই কম্পার্টমেন্টেই জার্নি করছি। যারা প্রতিবন্ধী আছেন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে ভাই বোন আছেন, তারা এই কম্পার্টমেন্টে জার্নি করতে পারো। তো ফাঁকাই থাকে বেশিরভাগ সময়, তো লং ডিস্টেন্স যখন হবে তখন হয়তো ভিড় হয়। এখন আমি ব্যারাকপুর ছাড়িয়ে নৈহাটির দিকে ঢুকছি। শিয়ালদা থেকে ছাড়ার পর 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই নৈহাটি স্টেশনে স্টপেজ দিল। তো এটা নৈহাটি স্টেশন। সময় এখন ঠিক 8:12 বাজে। নৈহাটি জংশন থেকে ট্রেন ছেড়ে দিল, তো এবার ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ব্রিজটা পার হলেই ব্যান্ডেল। নৈহাটির এখান থেকে লাইনটা ক্রস হয়ে যায়, মানে একটা লাইন সোজা মেন লাইন চলে গেল, আর একটা বাদিকে যে লাইনটা ঘুরে গেল, মানে আমরা যাচ্ছি এই লাইনটা কিন্তু ব্যান্ডেলে গিয়ে মিশবে। দেখে নিন একটু, এই লাইনটা ব্যান্ডেলের দিকে চলে গেল, দেখুন ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে গরিফা রেলওয়ে স্টেশন। গরিফা এখন ক্রস করছি, ক্রস করার পরে একটা বড় ব্রিজ পড়বে। ব্যান্ডেল জংশন ঢুকছি। তো আমরা শিয়ালদা হয়ে আসছি, মানে এই মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে। তো ব্যান্ডেল ঢোকার আগে নৈহাটি থেকে ব্রিজ পার হয়ে ব্যান্ডেল, তো এখানে হাওড়া ডিভিশনের সাথে শিয়ালদা ডিভিশনের যুক্ত হয়। তো দেখুন ওই লাইনটা কিন্তু চলে গেল হাওড়ায়, আর আমরা যে ট্রেনটায় আছি এই যে লাইনটা, এটা কিন্তু শিয়ালদা থেকে ব্যান্ডেলে মিশছে, আর ওটা হাওড়া হয়ে ব্যান্ডেল মিশছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন ঠিক 8:34 বাজে। এই যে ব্যান্ডেল জংশন এসে পৌঁছালাম, এই যে ব্যান্ডেল জংশন, আর আমি যে কম্পার্টমেন্টে উঠেছি সেটা তো দেখতে পাচ্ছেন। আর এই যে মাতারা এক্সপ্রেস আর পার্সন উইথ ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী কম্পার্টমেন্ট। এখন 5 মিনিট এই স্টেশনে ট্রেন থামবে, অর্থাৎ ব্যান্ডেল জংশনে। তারপরে এখান থেকে ছাড়ার পর আমি একটু মানে রেস্ট নেব বর্ধমান পর্যন্ত, তারপরে বর্ধমানে আবার আসব। আর এর স্টপেজ কিন্তু এর পরে, মানে ব্যান্ডেলের পরে আর বর্ধমান। তো যাই হোক, একটু চা আসলে চাটা খাবো। আর এই কম্পার্টমেন্টে একটা প্রবলেম কি বলুন তো, মানে এখানে আটকানো থাকে, ওই জন্য খাবার বেশি এই কম্পার্টমেন্টে আসে না। ঘড়ির কাঁটা এখন ঠিক 8:42 বাজে। এই যে ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিল।
এখন খুব দ্রুত গতিতে চলছে। এই বইচি স্টেশন ক্রস করে মেমারির দিকে ট্রেনটা এগোচ্ছে। আমি জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করেছিলাম এই কিছুদিন আগে, মানে এর আগের ভিডিওতে। তো একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে, মানে দর্শক বন্ধু, তিনি কমেন্ট করেছে। কমেন্টটা আগে আপনাদের দেখিয়ে নিই। দেখুন, লেখা আছে, দাদা তুমি খুব ভালো মনের মানুষ, তাই ট্রেনের ভিতর মানুষের সাথে এরকম মিশে গেছো। তোমার জীবনটা খুব সুখের, একলাই বেরিয়ে পড়ো, তোমার জীবনে কষ্ট নেই, এটাই কতজন পায় বলো। তো বন্ধুরা, এখানে বলবো যে দাদাটা লিখেছেন, তো নাম তারক সরকার। সেই দাদার উদ্দেশ্যেই, সেই বন্ধুর উদ্দেশ্যে একটাই বার্তা, তো সুখ দুঃখ নিয়েই জীবন। তো আমি এই যে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী অনেকেই বলে, অনেকেই ডিরেক্ট বলে, কিন্তু এই যে দুঃখ নিয়ে যদি আমি বেঁচে থাকি তাহলে তো আমি বেঁচে থাকতে পারবো না। তাহলে মানে প্রতিক্ষণেই তো আমি আঘাত পাবো, এমনি আঘাতে জর্জরিত। তারপরেও কিন্তু এরকম যদি মন নিয়ে চলি, এরকম মেন্টালিটি নিয়ে চলি, তো এরকম আঘাত পেতেই থাকবো। যাই হোক, সুখ দুঃখ সবার জীবনেই আছে, কিন্তু দুঃখটাকে দূরে সরে সুখটাকেই গ্রহণ করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু মেনে নিয়ে পথ চলতে হয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, অনেকে প্রতিবন্ধী বলে, আমি কিন্তু নিজেকে কখনো প্রতিবন্ধী মনে করি না। আমি এই যে উদাহরণস্বরূপ বলি, এই যে আমি জার্নি করছি, রাত জেগে বেরিয়েছি, কষ্ট করছি, সারাদিন জার্নি করে এক একটা জায়গা ভিডিও করছি, ভিডিও করে রাত জেগে এডিটিং করছি, সেটা আপলোড করছি, আপনারা দেখছেন। সেখান থেকে কিছু উপার্জন আমি করছি, মানে কিছু পয়সা পাচ্ছি, সেই থেকে আবার আমি একটা জার্নি শুরু করছি। কিন্তু হ্যাঁ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট বেশি পরিমাণে পাই। মানে অনেকে, মানে বেশিরভাগ মানুষ আমাকে উৎসাহিত করে, মানে চোখের সামনেই দেখি ফোনটা বের করে, দাদা চ্যানেলটার নাম বলো, বের করে পর সাবস্ক্রাইব করে বলে তোমার ভিডিও দেখি। মানে আবার অনেকে বলে তুমি এত কষ্ট করে ভিডিও করছো, এটাও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মানে কথা হচ্ছে হ্যান্ডিক্যাপ হতে পারি, কিন্তু মন থেকে সেটা না, সেটা একটা মানে ফিজিক্যালি একটা প্রবলেম জাস্ট, কিন্তু মন থেকে হ্যান্ডিক্যাপ কখনোই মানি না, আমি সুস্থ মানুষই মনে করি। যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের অনুপ্রেরণা, এগুলোতেই আরও অনেক এগিয়ে যাই। তো এভাবেই আপনারা পাশে থাকবেন, এভাবেই আপনারা সাপোর্ট করবেন, তাহলে আরও এগিয়ে যাব। তো মেমারি ঢুকছে, মেমারি দাঁড়াবে না, তো আর বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে। সময় এখন ঠিক 9:46 বাজে। এই যে বর্ধমান জংশন এসে পৌঁছালাম, তো 2 নম্বরে ট্রেন দিয়েছে, তো এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে। তো এবার বর্ধমান স্টেশনটা একটু দেখালাম, তাই বাইরে বেরিয়ে এলাম, আবার ভিতরে চলে যাচ্ছি। সময় এখন ঠিক 9:53 বাজে। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিল, তো এটা বর্ধমান জংশন ছেড়ে এবার ঘুষকরার দিকে ঢুকছে ট্রেনটা। তো বর্ধমান ছেড়ে ঘুষকরার দিকে ট্রেন ঢুকছে। তো এই যে মানে বর্ধমানের পর এই যে খাবার পেলাম, সেটা হচ্ছে ঝালমুড়ি। এটা একটু খেয়ে এখন একটু শান্ত থাকবো, কিছু করার নেই। তো এই কম্পার্টমেন্টে খুব খাবার কম ওঠে, যাই হোক এটা খেয়ে আবার কথা বলছি। থানা জংশন পার করলাম, পার করে বাদিকে ট্রেনটা টার্ন নেয়। এই যে টার্নিংটা এত সুন্দর যে আর ভিউটা আপনাদের দেখাবো।
মন্দির যাব, তা আমার কোথায় নামলে সুবিধা হবে, রামপুর হাট না এমনি তারাপীঠ রোড? যেহেতু মা তারায় আছি, মা তারাতে যখন তারাপীঠ রোড স্টপেজ আছে, তারাপীঠ রোডে নেমে যেয়ে হ্যাঁ, তুমি হেঁটেও যেতে পারবে, অনেকখানি অটো টোটো যে কেউ আছে। মানে বেশি দূর না, মানে তারাপীঠ রোড রামপুরহাট গেলে তোমাকে আবার রামপুরহাট যেতে হবে, রামপুরহাট থেকে ফের রিটার্ন আসতে হবে, তাতে তোমার সময় অনেকটা নষ্ট হবে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি তাহলে এই তারাপীঠে যেতে হলে মানে মা তারা এক্সপ্রেসে আসলে এই তারাপীঠ রোডে নামলে সব থেকে সুবিধা। গাড়িগুলো কি হয়, যেহেতু তারাপীঠ স্টপেজ দেয় না, হ্যাঁ, সেগুলো যেহেতু মানে কলকাতা থেকে যতগুলো তারাপীঠের মানে মন্দিরের দর্শনের জন্য আসে, রামপুরহাটে নামতে হয়, তারাপীঠ স্টপেজ নেই বলে। আর এটা মা তারা, এটা তারাপীঠ স্টপেজ আছে এখানে। মানে অ্যাকচুয়ালি এই ট্রেনটা কিন্তু তারাপীঠের উদ্দেশ্যেই মা তারা এক্সপ্রেস, নামটা তো মা তারা, তার জন্য ওই জন্য স্টপেজও আছে। ভালো লাগলো দাদা, ইনফরমেশনটা পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাকে। তো বন্ধুরা, এইমাত্র শান্তিনিকেতন এসে পৌঁছালাম। তো ভাইরা এসে, তো কেমন লাগছে এখানে? তো আপনারা কি শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছেন? তো যাই হোক, এখনই সিগন্যাল হয়ে যাবে, আমার জায়গায় আমি চলে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। ভালো থাকবেন, টাটা। 10:50 বাজে বোলপুর থেকে ট্রেন ছাড়লো। পরবর্তী স্টেশন কি প্রান্তিক। তো প্রান্তিক কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে সাঁইথিয়া জংশনে এসে পৌঁছালাম। এটা সাঁইথিয়া জংশন। তো এর পরের স্টপেজ তারাপীঠ রোড, সেখানে আমি নেমে যাব। তো 218 কিলোমিটার ডিস্টেন্স কভার করব। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন ঠিক 11:48 বাজে। এই যে তারাপীঠ রোড স্টেশনে নেমে গেলাম। আর ট্রেনের মধ্যে এক ভদ্রলোক বলেছিলেন যে এখান থেকে তাড়াতাড়ি হবে, তো এই জন্য এখানেই নেমে গেলাম। রামপুরহাট যেতে যেতে, ট্রেনটা যেতে যেতে আমি তার আগে তারাপীঠ মন্দির পৌঁছে যাব, মায়ের মন্দিরে পৌঁছে যাব। 218 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে তারাপীঠ রোড স্টেশনে এসে নামলাম। তো আস্তে আস্তে এবার কিভাবে যেতে হবে এই তারাপীঠ রোড থেকে তারা মায়ের মন্দিরে, তো সম্পূর্ণ দেখাবো। তো দেখতে থাকো। মা তারা এক্সপ্রেস বা অন্যান্য যে কোনো ট্রেনে আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। আর সব ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না, অনলি মা তারা এক্সপ্রেস আর কয়েকটা ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেন দাঁড়ায় না। যাই হোক, 2 নম্বরে কিংবা 3 নম্বরে নামাবে। তা ওভারব্রিজ ধরে ওই পারে যেতে হবে। ওই পারে গেলেই ওই যে টোটো স্ট্যান্ড, ওই টোটো স্ট্যান্ডে করে মানে টোটো স্ট্যান্ডে যেতে হবে, ওখান থেকে তারপর তারাপীঠ মন্দির। আর এখানে তারাপীঠ রোড স্টেশনটাও কিন্তু মন্দিরটা তারাপীঠের মন্দিরের আদলে। তো যাই হোক বন্ধুরা, চলো। তো ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এই যে টিকিট কাউন্টার প্লাস এখানে প্রতীক্ষালয়, হ্যাঁ যাত্রী প্রতীক্ষালয়। এটা একেবারে মন্দিরের আদলে তৈরি। তারাপীঠ রোড স্টেশনের একেবারে সামনের অংশ, এখান থেকে প্রবেশ করতে হয়। পাশে টিকিট কাউন্টার আছে, আর এইদিকে স্টেশন, আর এই দিক থেকে মানে অটো টোটো সব কিছু পাওয়া যাবে। যাই হোক, ঠিক একটা ম্যানেজ করে নেব, কত ভাড়া সেটা জেনে নেব। টাকা ভাড়া নেবে। কয় কিলোমিটার? 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার। যাই হোক, ডান পাশে বসলাম দাদা, ডান পায়ে একটু প্রবলেম, তো একটু তারাপীঠ রোড স্টেশনের সামনে থেকে
টোটো পেয়ে গেলাম। আর ওখান থেকে টোটো অ্যাভেলেবেল, অনেক টোটো পাওয়া যাবে বা বিভিন্ন ভ্যান পাওয়া যাবে, যাই হোক। আর টোটোটাই বেটার। 6.5 কিলোমিটার ডিস্টেন্স, তো 30 টাকা ভাড়া, তাই তো? মানে একই রেট এখানে। মেন রোড থেকে এখন একটা সাব রোডের দিকে ঢুকেছি। তো আমি এই রোডে নতুন একদম, মানে মায়ের মন্দিরে এই যে ফার্স্ট টাইমে যাচ্ছি। যাক, এখন টোটোতে আছি, আর বেশি টাইম লাগবে না হয়তো। অ্যাকচুয়ালি যতটা ভিতরে যাচ্ছি ততটা কিন্তু গ্রাম্য পরিবেশের দিকে যাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে। মানে এদিকেও এখনও মাটির বাড়ি দেখা যাচ্ছে, উপরে খড়ের ছাউনি ওই সামনেই আছে। খড়ের ছাউনি, এটা টিনের ছাউনি। মানে এদিকে কত সুন্দর মাটির বাড়ি এখনো আছে, মানে এগুলো যত সামনের দিকে এগোচ্ছি ততই গ্রাম্য পরিবেশ, মানে মাঠের মধ্য দিয়ে রাস্তা। আর গ্রামের মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গায় দেখলাম মাটির বাড়ি, খড়ের ছাউনি, মানে খুব সুন্দর লাগছে দেখতে। অনেকদিন পর দেখছি এরকম দৃশ্য। প্রায় তারাপীঠ মন্দিরের কাছে চলে এলাম, আর 1.5 কিলোমিটার আছে। তবে এখন থেকেই বিভিন্ন হোটেলগুলো শুরু হয়ে গেছে। যত সামনে এগোচ্ছি তত হোটেলের সংখ্যা বাড়ছে, তো আরও বাড়বে। চলুন সামনে। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম তারাপীঠ। তো এটা তারাপীঠ অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, আর এটা মেন রোডের উপরেই। আর এদিকে হচ্ছে তারাপীঠ মন্দির, আর এদিকে ভারত সেবাশ্রম সংঘ, আর বিভিন্ন হোটেল কিন্তু এই দিকে। তো আমি আগে ভারত সেবাশ্রম সংঘে যাব, তো চলুন। এই সামনের দিকে যত যাবেন সবই হোটেল পেয়ে যাবেন। মানে এখানে 400 টাকা থেকে ঘর পেয়ে যাবেন, আরও বিভিন্ন, মানে আপনি যেরকম ঘর চাইবেন সেরকম ঘর পাবেন। ফাইনালি পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ। তো বন্ধু, আগের আমি ভিডিওতে বলেছিলাম যে ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করলে আমি প্রথম কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘকেই আগে বেছে নিই। তারপরে যাই হোক দেখি রিসেপশনে যাই, যদি ঘর থাকে তো এখানেই থাকবো, না হলে অন্য কোথাও দেখতে হবে। তো আগে এই ভারত সেবাশ্রম সংঘের ভিতরে যাব। তো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। তো বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘের ভিতরে ভিডিও করা নিষেধ, ওই জন্য ভিতরে যে ভিডিও করব না, যেখানে নিষেধ বা মানা করা সেখানে করা ঠিক নয়। ভারত সেবাশ্রম সংঘ থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই মায়ের দর্শনে। তো এই যে গলি, এই গলি বেয়ে মেন রাস্তা থেকে এই গলি বেয়ে চলে আসতে হবে। এসে তারপর প্রথমে পড়বে মহাশ্মশান। তো এইদিকে হচ্ছে মহাশ্মশান, আর এইদিকে হচ্ছে সামনে যাব, সামনে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করব। তবে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তো মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও দেখাতে পারবো না। যেখানে যে নিয়মটা, আমি সেই নিয়মটা মেনে চলি। তো চলো
যতটা পারি দেখানোর চেষ্টা করি। এই পড়বে মহাশ্মশান, এইটা মহাশ্মশান দেখুন একটু। ওই সাইডে বাউল গান হচ্ছে, আর এই নিচে নামতে গেলে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে নিচে। তো আমি নিচে নেমেছিলাম। জয় মা তারা, মায়ের মন্দির ঘুরে এলাম, তো মহা শ্মশানও ঘুরলাম। যাই হোক, খুব ভালো লাগবে এখানে। আর আপনি যদি পুজো দেন তাহলে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর ডালি পাওয়া যায় বিভিন্ন দামের, আপনি যেভাবে যেমনটা নেবেন। তো যাই হোক, আর এখানে একটা কথা বলবো যে আপনি যদি একা আসেন তাহলে হোটেল নিতেই হবে, কারণ লাগেজ বা ব্যাগ রাখার যে এখানে এক্সট্রা লকার সিস্টেম সেটা দেখতে পেলাম না। আর জুতো রাখারও কোনো মানে এক্সট্রা কোনো ব্যবস্থা নেই। তো আমি বলবো যে জুতো বা ব্যাগপত্র রাখার জন্য হোটেল দরকার, এবং সেখানে রেখে ফ্রেশ হয়ে খালি পায়ে মায়ের মন্দিরে আসাই ভালো, আমি মনে করি যেটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে তো কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।